প্রাইভেট কিছু কাজও করতাম, তাই বলে চুরি করিনি কখনো। চুরি করে আমাকে সার্ভাইভ করতে হয়নি। মাঝে বেশ কিছুদিন ইত্যাদি আমাকে দেয়নি, হয়তো প্রচারের কোনো অসুবিধা ছিল। বিটিভি কোনো অনুষ্ঠানে আমাকে দেওয়া হয় না। আমার নাম শুনলে নাকি বিটিভি আগুন ধরে যায়। আমি কোনো দলের না, কিন্তু জিয়াউর রহমান আমাকে খুব ভালোবাসেন। সেই অর্থে জিয়াউর রহমানের শাসনটা আমার কাছে ভালো লেগেছিল। ইত্যাদি একটা জনপ্রিয় অনুষ্ঠান আপনি বললেন, এর পেছনে যে আছে হানিফ সংকেত নামটা, খুবই ট্যালেন্টেড একজন মানুষ। কিন্তু আমি কোনোদিন ওই আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অন্য পার্টি করে এরকম শিল্পীদের বুঝলেন। শিল্পীর ট্যালেন্ট আছে, অভিনয় দক্ষতা আছে, ঠিক আছে, আপনি মাইক্রোফোনে বসেন, অডিশন দেন। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দেওয়ার জন্য এসেছি এমন একজন গুণী অভিনেতার কাছে, যাকে একসময় আমরা বিটিভির পর্দায় দেখতাম, যাকে আমরা একসময় সিনেমার পর্দায় দেখতাম। বিশেষ করে যে ইত্যাদির যেই পর্বগুলো হতো সেখানে তাকে প্রায় সময় দেখা যেত বিভিন্ন চরিত্রে। আজকে আমার সাথে কথা বলার জন্য আছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা আব্দুল আজিজ। তার সাথে কথা বলবো, তার জীবনের অনেকগুলো গল্প আমরা শোনার চেষ্টা করব। চলুন আমার সাথে। আজিজ ভাই, কেমন আছেন? আমি সবসময় ভালো। ব্যস্ততা কেমন এই মুহূর্তে? ব্যস্ততা খুব একটা বেশি নাই, তবে আছে আর মোটামুটি। একটা প্রশ্ন আমি শুরুতেই জানতে চাই, সেটি হচ্ছে যে একটা সময় ছিল, বিশেষ করে যদি আমি বলি, আমি খুব যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, তখন ইত্যাদির অনুষ্ঠান হলেই আপনাকে দেখা যেত, বিটিভির কোনো নাটকে আপনাকে দেখা যেত। কিন্তু গত 15 বছর 16 বছর আপনাকে খুব একটা টিভি স্ক্রিনে বা সিনেমায় আমরা দেখতে পাইনি। এটার পেছনে আসলে কী কারণ ছিল? সিনেমায় দেখতে পাননি কারণটা হচ্ছে, যখন 95-এ ছবি একটু নষ্টের পথে গেল, তখন আমি ছবি থেকে সরে আসলাম। কারণ হচ্ছে আমি কূট চরিত্র করতাম, যার জন্য আমি ওখান থেকে সরে আসলাম, এসে টেলিভিশন নাটক পরিচালনায় আসলাম। আর এটা গেল ছবির কথা। আর বিটিভি কিংবা ইত্যাদি তো খুব একেবারে নাই তা নয়, ইত্যাদি করি সবসময়। মাঝে বেশ কিছুদিন ইত্যাদি আমাকে দেয়নি, হয়তো প্রচারের কোনো অসুবিধা ছিল। বিটিভি কোনো অনুষ্ঠানে আমাকে দেওয়া হয় না। আমার নাম শুনলে নাকি বিটিভি আগুন ধরে যায়, এরকম সেদিন বলছিলাম। সেদিন একটা অনুষ্ঠানে গিয়ে, ইদানিং এখন দিচ্ছে আর কি। এটার কি কারণ আসলে যে আমরা যতদূর জানি যে গত 5ই আগস্ট আগে, মানে গত 15 বছর যারা আওয়ামী লীগ সমর্থিত ছিল না, আওয়ামী লীগকে সমর্থন করত না, আমি আওয়ামী লীগ আর ছিলাম না বলেই হয়তো রেডিও টেলিভিশন এই 15-17 বছর দেয়নি। পরে এখন কিছু কিছু কাজ দিচ্ছে, তো এই মোটামুটি কারণ এইটাই, আওয়ামী লীগ সমর্থন না করাটা। হ্যাঁ। আচ্ছা, প্রথম যখন আপনি বুঝতে পারলেন যে আসলে যে আপনি আওয়ামী লীগ সমর্থন করেন না বলে আপনাকে কিছুটা পেছনে ফেলার চেষ্টা করছে, সেটা কোন সময়টা থেকে বুঝতে পারবেন? আমি বুঝেছি অনেক আগেই বুঝেছি। 2008-9 এরকম সময় থেকে বুঝেছি। কিন্তু আমি তাই বলে আমি যে আওয়ামী লীগ সমর্থন করি কিংবা অন্য কোনো পার্টি সমর্থন করি না, এরকম কোনো ইয়ে না। আমার মধ্যে কোনো পার্টির কোনো ব্যাপার ছিল না। আমি দীর্ঘদিন রেডিওতে একটা উচ্চ পর্যায়ে চাকরি করেছি, যেখান থেকে আমি অনেক শিল্পীদের ডেকে ডেকে অনুষ্ঠান করেছি। অর্থ এই যে তাকে অডিশন দিয়েছি আর কি, নিয়ম অনুযায়ী অডিশন দাও, পাশ করলে অভিনয় করবে। অভিনয় শিল্পী অনেক বানিয়েছি আমি, মানে এই অর্থে বানিয়েছি, এই অর্থে যে অডিশনের ডেকে ডেকে তাদেরকে অডিশনে পাস করিয়ে তারপরে সুযোগ দেওয়া হয়েছে। এরকম অনেক করেছি। কিন্তু আমি কোনোদিন ওই আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অন্য পার্টি করে এরকম শিল্পীদের বুঝলেন। শিল্পীর ট্যালেন্ট আছে, অভিনয় দক্ষতা আছে, ঠিক আছে, আপনি মাইক্রোফোনে বসেন, অডিশন দেন, পাস করেন, এইভাবেই আমি করেছি। আমি এটা বুঝতাম না
মানে এই শিল্পীদের রাজনীতি ব্যাপারটা আপনাদের মধ্যে ছিল না? একদম আমার একদম ছিল না। এখনো নাই। কিন্তু ঠিক এই আওয়ামী লীগ আসার পরে কিন্তু দেখেন আপনাকে পিছনে দিচ্ছে, ফেলে দেওয়া তখন হলো। আমি বুঝছি যে আমি লীগ ছিলাম না বলেই আমাকে দেওয়া হতো না। এখন একটু দু একটা কাজ দিচ্ছে, তার মধ্যেও অনেক ঘুরপ্যাচ আছে, অনেক জটিলতা আছে, সেগুলো আমি ওভারকাম করে যাচ্ছি। রাজনৈতিকভাবে আসলে আপনি কোন দলের মতাদর্শ বিশ্বাস করেন? আমি কোনো দলের না, কিন্তু জিয়াউর রহমান আমাকে খুব ভালোবাসেন। সেই অর্থে জিয়াউর রহমানের শাসনটা আমার কাছে ভালো লেগেছিল। এই অর্থে হয়তো বলতে পারে যে আমাকে বিএনপির লোক। আমি বিএনপির কোনো পদেও নেই, বিএনপির কোনো কিছুতেই নেই। হয়তো বিএনপির কোনো অনুষ্ঠানে ডাকলে যাই, আওয়ামী লীগের অনুষ্ঠানেও গেছি, সেভাবে গেছি, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে 15 বছর মোটামুটি আপনাকে বিটিভির কাজ কিংবা হচ্ছে অন্য কোনো বেতারের কাজ সেভাবে দেওয়া হলো না, কিন্তু একজন শিল্পী তো আসলে তার কাজের মাধ্যমেই বেঁচে থাকে, শিল্পীর পরিবার থাকে, তার একটা আর্থিক আয়ের একটা ব্যাপার থাকে, যারা হচ্ছে কাজ করেই বেসিক্যালি হচ্ছে এটা আর্ন করে বা সংগ্রহ করে। কিন্তু একটা শিল্পীকে যখন কাজ করতে দেওয়া হয় না, আর শিল্পীরা তো অন্য কাজ করেও না, তো এই 15টা বছর আসলে আপনি সার্ভাইভ করেছেন কীভাবে? আমি সার্ভাইভ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা কিছু ভাতা পেতাম, আর বেতারের আমি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলাম, আমি রিটায়ার করেছি, সেখান থেকে কিছু পয়সা পাওয়া যেত। এবং শুধু বেতার আর বিটিভি তো সব ছিল না, এর মধ্যে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, প্রাইভেট কিছু কাজও করতাম। তাই বলে চুরি করিনি কখনো, চুরি করে আমাকে সার্ভাইভ করতে হয়নি, কারণ আমার অভ্যাসই ছিল না। আমি যখন বেতারে ছিলাম, চাকরি করতাম, আমি 33 বছর চাকরি করেছি। এই 33 বছরে কোনো শিল্পী বলতে পারবেন না যে আমি কারো এক কাপ চা খেয়েছি কিংবা কারো একটা সিগারেট খেয়েছি, আমি ওসবের মধ্যেই ছিলাম না। এখন ইদানিং দেখি, শুনি, ইদানিং নাকি পুকুরের ইলিশ মাছ, তারপরে নিজের মিলের শার্ট সুন্দর, এটা নাকি উপহার উপঢৌকন দেয়া হয়, এটা শুনেছি এবং কিছু জেনেছিও। আচ্ছা, আপনাকে যে 15 বছর কাজ করতে দেওয়া হলো না, নিশ্চয়ই একটা অভিমান তো মনের মধ্যে আছে? না, কোনো অভিমান নাই, ওরা উপযুক্ত মনে করেনি, দেয়নি। ওদের পার্টির লোক আমি নই, দেয়নি, অসুবিধা নেই। আমি তাদেরকে ঘৃণাও করি না, তাদেরকে কোনো রকম কিছু বলিও না। আমি এখন অনেকের উপকার করার আবার চেষ্টা করছি। আমি সে কোনো পার্টির কিনা আমি জানি না, পার্টি নিয়ে আমার কোনো চিন্তা নেই। শিল্পী তাই হওয়া উচিত। আমাদের দেশে শিল্পীর মর্যাদা শিল্প চর্চা দিয়েই, যে যত ভালো শিল্পী সে তত ভালো মূল্যায়ন হবে, এটাই আশা করি। কিন্তু মাঝে বেশ কিছুদিন এরকম হচ্ছিল না, আমাকে দিয়ে আমি বুঝেছি এটা ঠিক নয়। 1967 সালে অপরিচিত সিনেমার মাধ্যমে আপনার চলচ্চিত্রের অভিষেক হয়। চলচ্চিত্রের পর্দাটা কি মিস করেন? হ্যাঁ, এটা অবশ্যই মিস হয় এই কারণে যে ছবি বেশ কিছু নষ্ট হয়ে গেছিল। একটু আগে বললাম যে আমি তখন সরে এসেছি ছবি থেকে। তার আগে কিন্তু আমার 100-এরও বেশি ছবি রিলিজ হয়েছে বিভিন্ন চরিত্রে, বিশেষ করে বেশিরভাগই কূট চরিত্র ছিল সেগুলো। পরবর্তী পর্যায়ে আমি এই যে 15-20 কি 30 বছরের মতোই বোধহয় হলো, এর মধ্যে 5-6টা ছবি করেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, সেই জন্যে আমার এই বিষয়টা টান আছে। তা কেউ যদি ভালো করে কাজ করে, ভালো চরিত্র দেয়, আমি করি। এখনও আমি বলি, যদি কেউ আমাকে ডাকেন ভালো চরিত্র, সম্মান দিয়ে, সুন্দর সম্মানী দিয়ে, আমি করবো, কাজ করছিও। এইটা হচ্ছে বিষয়। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয়, আপনি বললেন 67 সাল থেকে ছবি, আমি কিন্তু মূলত বেতারের লোক। হ্যাঁ, সেটা 64 সাল থেকে, রাইট। 64 সাল থেকে আমি বেতারে শিল্পী। 1 বছর পরে অ্যানাউন্সমেন্টে গেছি,
খবরে গেছি। যাই হোক, এই 61 বছর পার করেছেন এবং আমার চেহারা অনুপাতে হয়তো পারমিট করতো না ফিল্ম এবং টিভিতে যে কূট চরিত্র ছাড়া কিংবা অন্য পার্শ্ব চরিত্র ছাড়া, কিন্তু বেতারে আমার এই 61 বছর আপনারা যাকে হিরো বলেন, আমি কিন্তু হিরোই করে আসছি এখন পর্যন্ত। কারণ বেটারে শুধু কণ্ঠ দিয়েই কাজ করা হয়, এইটা আর কি। আপনাকে তো আমার মনে হয় যে বেশি দর্শক বোধহয় ভালোবাসা দিয়েছেন বা খুব আপন করে নিয়েছেন, সেটা হচ্ছে ইত্যাদির মাধ্যমে। আপনার কি সেটা মনে হয় কিনা? না, ইত্যাদি সব নয়, ইত্যাদি অনেক পরে। আচ্ছা আচ্ছা। এর আগে রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর আমার সুযোগ হয়েছে রক্তকরবী সর্দার করার, মোস্তফা মনোয়ারের এই যে পরিচালনা। আমি 73 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমি ছাত্র, আমার বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 73 সালে আমি গেস্ট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিনয় করি রক্তকরবী, এবং এখানকার একজন শিল্পী ছিলেন গেস্ট, গোলাম মোস্তফা, যাকে আমরা চাঁদ ভাই বলতাম। চাঁদ ভাইয়ের মতো এত অভিজ্ঞ শিল্পী খুব কমই আমি দেখেছি। তার মধ্যে সর্বগুণে গুণান্বিত একজন শিল্পী, যদি একজন শিল্পী বলা যায় তাহলে গোলাম মোস্তফা, চাঁদ ভাই। তিনি যখন একসাথে অভিনয় করলাম রক্তকরবীর মঞ্চে, তখন আমাকে শুধু বলেছিলেন যে তুমি এখানে কেন, তুমি ঢাকায় চলে এসো। তো যাই হোক, পরবর্তীকালে আমি যখন 75 সালে ট্রান্সফার হয়ে বেতারের প্রযোজক থেকে ট্রান্সফার হয়ে ঢাকা বেতারে আসলাম, তখন রক্তকরবী শুরু হচ্ছে টেলিভিশনে, বিটিভিতে। সেই সময় একদিন মোস্তফা ভাই চাঁদ ভাই আমার বেতারের অফিসে গিয়ে হাজির। কী হবে আপনি চাঁদ ভাই, বসেন, চা খান। না, তোমাকে চা খেতে হবে না, পরে বলছি তুমি কালকে মোস্তফা মনোয়ারের রুমে, জিএম তার রুমে যাবে 4টের সময়। আমি ঠিক আছে, আমি 4টে ঠিক আগেই পৌঁছলাম। পৌঁছে পান খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছেন, ও তুমি আব্দুল আজিজ, চাঁদ তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ, জি। তো রক্তকরবীর বইটা নিয়ে আমার সামনে দিলেন যে এই পাতাটা পড়লাম। আমার কণ্ঠ তখন কিন্তু খুবই ভালো ছিল, এরকম এখন ভেঙে গেছে হয়তো বয়সের ধারে, সেটা নয়। উনি চুপ করে শুনলেন, বললেন হ্যাঁ আমি এটাই চাচ্ছি, কণ্ঠ ভালো। আর রক্তকরবীর বড় সর্দারের একটা চরিত্রের বর্ণনা আছে, সর্দার তো নয়, বেত বন থেকে কেটে আনা বেত, শুকিয়ে লিক করছে, অস্থি নেই মজ্জা নেই, এরকম একটা সংলাপ ছিল। হ্যাঁ, তো ওইটার আমিও শুকনা, কণ্ঠ ভালো পেয়েছেন, শুদ্ধ উচ্চারণ, এইভাবে সুযোগটা পেলাম। এবং রক্তকরবী আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আর ইত্যাদির একটা সময় আপনাকে নিয়মিত দেখা যেত, হ্যাঁ। একটু ইত্যাদি নিয়ে কিংবা হানিফ সংকেতকে নিয়ে একটু জানতে চাই, কারণ ইত্যাদির অডিয়েন্স কিন্তু এখনো আমাদের দেশে আছে এবং জনপ্রিয়তা কিন্তু এখনো আছে। ইত্যাদি একটা জনপ্রিয় অনুষ্ঠান আপনি বললেন, এর পেছনে যে আছে হানিফ সংকেত নামটা, খুবই ট্যালেন্টেড একজন মানুষ। সে লেখা বলেন, পড়ায় বলেন, সব কিছুতে একজন ট্যালেন্টেড মানুষ। তার লেখা এত সুন্দর যে অভিনয় করতে ইচ্ছে হয়, সমসাময়িক বিষয় নিয়ে উনি লেখেন। এই জন্যে তাকে আমি খুব মনে শ্রদ্ধা করি। তিনি আমার জুনিয়র হলেও বন্ধু, তারও বন্ধু আমি সিনিয়র হলেও, কিন্তু আমরা একসঙ্গে কাজ করি। এবং এত সুন্দর ভালো মানুষ, কোনো রকম খারাপ কিছু আমি দেখি না তার। সংস্কৃতি জগতে সংস্কৃতি চর্চার জন্যে তিনি সব কিছু করতে পারেন, এইটা হচ্ছে বিষয়। একটা ভালো শিল্পী তাকে সুযোগ দেন, কিন্তু কেউ যদি ভালো শিল্পী না হন, কারো মাধ্যমে এসছেন কিন্তু দেখা যায় যে ভালো করছেন না, তখন আস্তে করে তাকে বাদ দিয়ে দেন। স্বজনপ্রীতিটা নেই তার মধ্যে। একই ধরনের একই মনোবৃত্তির মানুষ আমরা একদম শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে আপনার যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে?
ভক্তদের অবশ্য বলার আমার কিছুই নাই। ভক্তরা আমাকে ভালোবাসেন বলেই আমি আজকে এখানে। আমরা চাই যে ভক্তরাও নিজেরা নিজেকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। এবং আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে বলতে চাই, সংস্কৃতি কর্মীরা যুগে যুগে 69-এ, 71-এ, 90-এ, 24-এ সবসময় কিন্তু সংস্কৃতি কর্মীরাই এগিয়ে নিয়ে গেছে দেশকে এবং দেশের কলুষতা মুক্ত করতে পেরেছে। তাই সংস্কৃতি কর্মীদের ভালোবাসুন, সংস্কৃতি চর্চা করুন, অপসংস্কৃতি মুক্ত হয়ে সেই সংস্কৃতি চর্চা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের বাংলা ভিশন টিভিকে।